সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী অ্যাডামেন্টলি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন যে উনি বাংলাদেশে ফিরবেন এবং আপনাদেরকে নিয়ে ফিরবেন। আপনার প্রস্তুতি কি আসলে? আমি মানসিকভাবে বহু আগে প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যেদিন যাবেন তার সাথেই আমরা ইনশাল্লাহ সবাই যাব, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত ফ্রন্ট র্যাঙ্কিং নেতারা, আমি যতদূর জানি, সবাই মানসিক প্রস্তুতি নিয়েছে। আমরা নেত্রীর সাথে যাব ইনশাল্লাহ। দলীয় ভাবে আপনাদের প্রস্তুতির কথা আমাদের কিছু জানাবেন? মানে দলীয় ভাবে দেখুন, নেত্রী বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে ফেরত যাওয়া এটা একটি বড় বিষয়। আমাদের নানা প্রস্তুতি আছে, তবে আমাদের নেতাকর্মীরা সবাই জননেত্রী শেখ হাসিনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। যারা বিদেশে আছে, ভারতে আছে, পৃথিবীর অন্যান্য জায়গায় যারা আছে, সবাই কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। দেখুন হাসান মাহমুদ, শেখ হাসিনার ফেরাটা অনেকগুলো জিনিসের উপর মানে প্রস্তুতির উপর নির্ভর করে। দলীয় প্রস্তুতি, আইনগত প্রস্তুতি, তারপরে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার থাকার জায়গা পর্যন্ত নেই। কারণ হচ্ছে, ধরুন শেখ হাসিনা যেখানে গিয়ে উঠবেন সেই বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, সুদা সদনে এখন মানে একদমই ধ্বংস করে দেওয়া হয়েছে, 32 ধ্বংস করে দেওয়া হয়েছে, গণভবন তো নেই। মানে সুতরাং প্রস্তুতির অনেকগুলো মাত্রা আছে। আপনি কোনো একটা মাত্রার মানে কথা বলতে পারেন যে মাত্রাতে আপনারা একদম ধরুন গিয়েই একটা জায়গায় শেখ হাসিনার মতো একজন ব্যক্তিত্বকে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে যার উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে, নিরাপত্তার ঝুঁকি রয়েছে, তাকে মানে প্রোভাইড করার মতো? দেখুন, আমরা তো জীবনকে হাতের মুঠোয় নিয়েই দেশে যাব, আমরা সেই প্রস্তুতি নিয়েছি। এবং জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি দেশে গিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন। সুতরাং আমরা কোথায় থাকবো না থাকবো সেটি হচ্ছে ভেরি ইম্যাটেরিয়াল। এটা কোনো এটা কোনো আপনার এই ক্ষেত্রে খুব বেশি প্রাসঙ্গিক নয়, আমি যেটা মনে করি। আমরা আদালতে আত্মসমর্পণ করবো। আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ভুয়া মামলা, আমার বিরুদ্ধে 250 মামলা, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 700 মামলা, এরকম প্রত্যেকের বিরুদ্ধেই মামলা। সুতরাং আমরা গিয়ে কারাবরণ করব। সুতরাং আমরা এবং বর্তমান সরকারের আপনার চিফ প্রসিকিউটর এবং আরো বেশ কয়েকজন তাদের সরকারের মন্ত্রী অনেকেই বলেছে আমাদেরকে গ্রেপ্তার করা হবে, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। আমরা কারাবরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত, এবং আমরা কয়েক হাজার নেতাকর্মী যখন যাব বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার সাথে, কয়েকশো নয় কয়েক হাজার, তখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কি করবে। এই ভুয়া মামলাগুলো দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখবে নাকি অন্য কিছু করবে, সেটি সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। তার মানে এই যে শেখ হাসিনার ফেরা, মানে এটা তো একজন নেতার দেশে ফেরার কথা মানে ব্যাপার নয়, এটি তো বাংলাদেশের রাজনীতির একটা নতুন সূচনা হতে যাচ্ছে। তাহলে অবশ্যই সেটি নতুন সূচনা নয়, বরং বাংলাদেশকে আপনার 24 সালের জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে, যেভাবে বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, যেভাবে বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যেভাবে বাংলাদেশকে মব সন্ত্রাসের একটি স্বর্গরাজ্যে রূপান্তরিত করা হয়েছে, যেই দেশে মানবিকতা নাই, যেই দেশে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, সেই দেশটাকে পুনরুদ্ধার করার জন্যই জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে, আমরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে ইনশাআল্লাহ দেশে যাব। এ বিষয়ে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। কেন ডিসেম্বর? কেন ওনারা বলছেন এখন আসেন আপনারা? এই যে এখন আসেন কথা বলছেন এবং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। না, এখন আসেন বলছেন না তো, বলছেন যে উনি চাইলেই তো আসতে পারবেন না, এই কথাও বলেছে। এতদিন বলছে ওনাকে ফেরত দাও, হ্যাঁ। এবং যাদের আমাদের বিরুদ্ধে তো ইন্টারপোলে আপনার দিয়েছে, নোটিশ দিয়েছে, আমি সহ 10 জন, জননেত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলকে ডক্টর ইউনূসের সরকার ইন্টারপোলে আপনার রেড নোটিশ জারি করার জন্য আপনার ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে, যদি বা ইন্টারপোল দেয়নি, রেড নোটিশ দেয়নি। তো এতদিন আমাদেরকে নিয়ে যেতে চেয়েছে, এখন আমরা যেতে চাই। তো জননেত্রী শেখ হাসিনা যখন যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে, তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উনি চাইলেই তো আসতে পারবেন না। অর্থাৎ এখন তারা যাতে উনি না আসে, প্রকারান্তরে সেই কথাই বলার চেষ্টা করছে। তো জননেত্রী শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতি করেন। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জীবনকে হাতের মুঠোয় নিয়েই রাজনীতি করেছিলেন।
আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা তার কাছ থেকে সেই শিক্ষাটাই পেয়েছি। আমরা জীবনকে হাতের মুঠোয় নিয়েই আমরা জানি যে কোনো চূড়ান্ত পরিণতি হতে পারে, সেটি মাথায় রেখেই ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার সাথে দেশে যাও। আপনারা চাইছেন প্রত্যাবর্তন, আর তারা চাইছে প্রত্যার্পণ। মানে তারা চাইছে প্রত্যার্পণ, যাতে তারা দেখাতে পারে যে শেখ হাসিনাকে ভারত জোর করে পাঠিয়ে দিয়েছে এবং তারা তাকে একজন মানে বন্দী হিসেবে নিয়ে আসতে পারেন। এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? অবশ্যই পার্থক্য আছে, সেটাই আমরা যাচ্ছি। আমরা জননেত্রী শেখ হাসিনা, ভারত সরকার কি করবে, ভারত সরকারকে তো বহু আগে অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ কয়েক দফা অনুরোধ জানানো হয়েছে, লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। ডক্টর ইউনূস সরকার অনুরোধ জানিয়েছিল কয়েক দফা। তো সেটি তো কোনো আপনার ভারত সরকার কি বলেছে আপনি জানেন, বা ভারত সরকার কি করতে পারে সেটিও আপনি বুঝেন, তারাও বুঝে। জননেত্রী শেখ হাসিনা আপনার আপনার মনে আছে নিশ্চয়ই 2007 সালেও তাকে হত্যা মামলার আসামি করা হয়েছিল। আমি এয়ারপোর্টে ছিলাম সেদিন। হ্যাঁ, আচ্ছা, আমি নিজেও ছিলাম। তো তাকে হত্যা মামলার আসামি করা হয়েছিল, এবং সেই হত্যা মামলা, এবং তাকে বলা হয়েছে শুধু হত্যা মামলার আসামি নয়, তিনি যখন আসার জন্য আপনি প্রস্তুতি নিলেন, আসার ঘোষণা দিলেন, সমস্ত এয়ারলাইনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো তাকে যেন আপনার অনবোর্ড না করে, এবং বেশ কয়েকটা এয়ারলাইন্স রিফিউজ করেছে। ব্রিটিশ এয়ারওয়েজ নিষেধ করেছিল। উনি এয়ারপোর্টে, হিথ্রোতে এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারওয়েজ এর যিনি এয়ারপোর্ট ডিউটির প্রধান ছিলেন তার সাথে আর্গুমেন্ট করেছিলেন। সেই আর্গুমেন্ট আমি খুব কাছ থেকে দেখেছিলাম। শুধু আর্গুমেন্ট নয়, উনি ওখানে সংবাদ সম্মেলন করেছেন। হ্যাঁ, এবং সংবাদ সম্মেলন করার পর তারপর ওনাকে পরবর্তীতে তারা অনবোর্ড করে, এবং তিনি দেশে এসেছিলেন। তিনি আসার আগে তার কাছে খবর পাঠানো হয়েছিল যে তিনি যেন দেশে না আসে, এবং তিনি আসলে এয়ারপোর্টেই তার জীবন নাশ হতে পারে, এই সংবাদও তাকে দেওয়া হয়েছিল। আমাদের কাছেও, আমরা যেহেতু নেত্রীর কাজ করতাম, আমি তখন নেত্রী বিশেষ সহকারী ছিলাম দলের, তখন আমি বন পরিবেশ সম্পাদক, কিন্তু নেত্রীর পক্ষ থেকে আমি প্রতিদিন মিডিয়াতে কথা বলতাম। আমাদের কাছেও নানাভাবে খবর পাঠানো হয়েছে নেত্রীকে যেন বলা হয় যে তিনি না আসে। জননেত্রী শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়ে তখন গিয়েছিলেন। আমরাও ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার সাথে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশে যাব। আমরা এবার জুলাইতে আসি, জুলাই প্রসঙ্গে আসি। এখন জুলাই মাস, এনসিপি সারা দেশে জুলাই উদযাপন করছে, র্যালি করছে, শোভাযাত্রা করছে, কিন্তু একই সঙ্গে একটি বড় অংশের মানুষ 2024 সালের ঘটনাকে একটু ভিন্নভাবে মূল্যায়ন করতে শুরু করেছে। এই জন্য অনেক আমরা দেখতে পাচ্ছি না যে আসলে এনসিপির এইসব পদযাত্রায় লোক তো একেবারেই হচ্ছে না, এবং কাউকে দেখা যাচ্ছে না। আপনি এই জুলাই উদযাপনের রাজনৈতিক তাৎপর্যটা কিভাবে দেখছেন? যখন জুলাই উদযাপন করতে গিয়ে এনসিপি যেটি দেখিয়ে দিল যে তাদের কোনো জনসমর্থন নাই, এবং তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার প্রোগ্রাম দিয়েছে, অনেক ডিস্ট্রিক্টে তারা ভয়ে প্রোগ্রাম দেয়নি, এবং যে সমস্ত ডিস্ট্রিক্টে কয়েকটাতে প্রোগ্রাম দিয়েছে সেখানে দেখা গেছে কোনো মানুষ নাই, কিছু ভাড়াটিয়া মানুষ নিয়ে গেছে, এবং সেটি যে আপনার ভাঙা হাট, সেখানে যে কোনো মানুষ নাই, এবং সেটি আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় দেখেছেন। আরে মতিঝিলে যদি একটা পাগল নাচে, বা আপনার ফার্ম গেটে যদি একটা পাগল নাচে, তার চেয়েও তো বেশি মানুষ হয়। তো তাদের শোভাযাত্রায় কোনো মানুষ নাই। এখন কেন বলে না হ্যাঁ রাজুতে আসো, আগে যে বলতো কথায় কোথায় রাজুতে আসো, এখন একটু বলে দেখ না রাজুতে আসো, এটা কয়জন যায়? অর্থাৎ জুলাই যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের তরুণ সমাজ যারা সেই তাদের সাথে ছিল, তাদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করা হয়েছে, সেটি আজকে মানুষ বুঝে গেছে। এরা মানুষের সামনে এখন প্রতারক, এবং যারা জুলাইতে নেতৃত্ব দিয়েছিল তারা আপনার আগে 120 টাকার স্যান্ডেল পরতো, পরে দেখা যাচ্ছে 20,000 টাকার জুতা পরে। তারা আগে হলের ক্যান্টিনে খেত, পরে নিজেই স্বীকার করেছে যে আমি ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাই। ইন্টারকন্টিনেন্টালে রুম নিয়ে ওনারা মাসের পর মাস দখল করে রেখেছিল, এবং ভাড়া দেয়নি। আর ইন্টারকন্টিনেন্টালে সেই সমস্ত রুমে কি হতো, কি ঘটতো, সেগুলো তো ভাষায় আবার প্রকাশ করা যাবে না। তো সুতরাং আজকে যে জুলাই যারা উদযাপন করছে তারা বুঝতে পেরেছে, দেশের মানুষ তো বহু আগেই বুঝতে পেরেছে তাদের সাথে যে লোকজন নাই, এবং জুলাই যে একটা প্রতারণা ছিল এটি আজকে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।
হাসান মাহমুদ, আজকে সংসদে একটি ঘটনা ঘটেছে, আপনি জানেন কিনা জানি না, লক্ষ্য রাখছিলেন কিনা। সেটা হচ্ছে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন যে আহ, মানে সরকার পক্ষের এক ইয়েতে যে ওনারা বলেছেন গণভোটের কোনো অস্তিত্ব নেই। তখন জামায়াতের আমির বলেছেন গণভোটের অস্তিত্ব না থাকলে নির্বাচনের অস্তিত্ব নেই, সরকারের অস্তিত্ব নেই, বিরোধী দলের অস্তিত্ব নেই। আপনি আপনি এই ব্যাপারটাকে একটু যদি বলেন। আস্তে আস্তে আরো অনেক কথা বেরিয়ে আসবে দেখবেন। এবং যেই নির্বাচনটা করা হয়েছে সেটিও তো একটা আপনার পাতানো নির্বাচন। দেশের 50% বেশি মানুষ যেই দলগুলোকে বা যেই দলকে সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে ভাগ বটরার একটা নির্বাচন করা হয়েছে। এবং যেই সংখ্যা দেখানো হয়েছে সেই নির্বাচনে ভোটার উপস্থিতি সেটা একটা ভুয়া ভোকাস। আপনার অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে যে গণভোটে অংশ নিয়েছে 11 পয়েন্ট সামথিং, ক্লোজ টু 12%। একই মানুষ ভোট দিতে গেছে। আপনি জাস্ট যুক্তিটা দেখুন, প্রত্যেকটা মানুষকে দুটি করে ব্যালট পেপার দেওয়া হয়েছে। একটা হচ্ছে গণভোটের ব্যালট পেপার, আর একটা হচ্ছে পার্লামেন্ট নির্বাচনের ব্যালট পেপার। তো গণভোটে মাত্র 11 বা ক্লোজ টু 12% ভোট পড়লো। আর এখানে কিভাবে 50-60%, 60%-এর কাছাকাছি দেখিয়েছে ভোট পড়ে। তো এটা কিভাবে সম্ভব? এটি কোনোভাবে সম্ভব? প্রকৃতপক্ষে 10%-এর নিচে মানুষ ভোট কেন্দ্রে গেছে, এটি হচ্ছে বাস্তবতা। না, তার মানে কি ওনারা এটার থেকেই প্রশ্ন এই কথাটা তুললেন কিনা যে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, স্পিকারের পদত্যাগপত্র নেই, তার মানে সাংবিধানিক মানে ভাবে সরকার তো হতে পারে না, নতুন কোনো সরকার হতে পারে না। তার মানে এখনো পর্যন্ত আরেক মানে ওই সরকারকে কেউ মানে যদি আপনি ধরেন আইন মানেন, সংবিধান মানেন, তার মানে শেখ হাসিনার সরকার তার মানে এখনো বৈধ। আইন, সংবিধান এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা যদি মানেন তাহলে তো এই নির্বাচনও নাই, এই নির্বাচনও টিকে না, এক পেশে পাতানো নির্বাচনও টিকে না, এবং সরকারের কোনো অস্তিত্ব থাকে না। তো আজকে জামাতের আমির যে কথাটি বলেছে সেটি প্রকারান্তরে সত্য কথাই বলেছেন। আবার যাই 2024-এর জুলাই আগস্টের ঘটনায়, মানে কেউ একে গণঅভ্যুত্থান বলে, কেউ বলে বিদেশি মদতপুষ্ট সহিংস ক্ষমতা দখল। একজন প্রত্যক্ষ অংশীজন আপনি, কারণ আপনাদেরকে উৎখাত করা হয়েছে। আপনি ওই ঘটনাকে কিভাবে মূল্যায়ন করেন? আপনার দল কিভাবে মূল্যায়ন করে? ইতিহাস এটিকে কি পরিচয়ে স্থান দেবে বলে আপনি মনে করছেন? যখন জুলাই একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে আপনার বিতাড়িত করা হয়েছিল, উৎখাত করা হয়েছিল, যে ভাষায় বলুন, এটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এবং সেখানে আসলে গণমানুষের কোনো অংশগ্রহণ ছিল না, রাজনৈতিক কিছু নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে, ঢাকা সিটি কর্পোরেশনে, এবং ঢাকা সিটি কর্পোরেশনের আশেপাশে গ্রেটার ঢাকা সিটিতে 3 কোটি মানুষ বসবাস করে। ঢাকা এখন পৃথিবীর 2 নম্বর শহর জনসংখ্যার দিক দিয়ে, 30 মিলিয়ন প্লাস জনসংখ্যা ঢাকা শহরে, মানে গ্রেটার ঢাকা সিটিতে। তো সেখানে 2 লাখ মানুষ রাস্তায় ছিল। সেই 2 লাখ মানুষের মধ্যে আপনার 1.5 লাখ মানুষ ঢাকার বাইরে থেকে এসেছে, বিভিন্ন মাদ্রাসা থেকে গেছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ ভাড়া করা হয়েছে, রোহিঙ্গাদের আনা হয়েছে, কিশোর গ্যাং ছিল, রোহিঙ্গাদের আনা হয়েছে, তারপর বিভিন্ন বস্তি থেকে টাকা দিয়ে মানুষ আনা হয়েছে। এটা তো গণঅভ্যুত্থান ছিল না, এটি হচ্ছে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। আর যে আপনার হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের 80% মানুষ তারা মেরেছে। 80% মানুষ, আমাদের নেতাকর্মী তো কয়েকশো মৃত্যুবরণ করেছে। আর যে ডাটা দেওয়া হয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের, এটা ফুল বোকাস। আমরা এটা প্রতিবাদ করেছি। আজকে অক্সফোর্ডে সজীব ওয়াজেদ জয় এটিকে চ্যালেঞ্জ করেছেন অফিসিয়ালি। আমরা তো হ্যাঁ, উনি তো চ্যালেঞ্জ করেছে এবং হি মেড এ ভেরি গুড স্পিচ। এবং আমরা জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশনের দপ্তরে আমরা তাদের যে রিবার্টাল, আমাদের যে রিবার্টাল সেটা জমা দিয়েছি। প্লাস আমরা সেখানে সংবাদ সম্মেলন করেছি যে আপনার জাতিসংঘের আপনার হিউম্যান রাইটস কমিশন বলে 1400, আর সরকার গেজেট প্রকাশ করেছে 800। তাহলে কোনটা সত্য? সে 800 যে গেজেট প্রকাশ করেছে সেখানে আবার 300, আপনার 250 থেকে 300, আমার সঠিক সংখ্যাটা জানা নেই, মোর দেন 200 এনিওয়ে, তারা আবার জীবিত ফেরত এসছে। সরকারের গেজেট প্রকাশ যেগুলো করা হয়েছে সেখানে, এবং সেখানে আবার আপনার এই যে আপনার আমাদের মন্ত্রী ছিলেন রূপগঞ্জের, তার যে কারখানা চালিয়ে দেওয়া হলো, গাজী টায়ার যে জ্বালিয়ে দেওয়া হলো,
সেই গাজী টায়ারে যে 100-150 মারা গেল তাদের নামও সেখানে ইনক্লুড করা হয়েছে। তারপর আমাদের নেতা কর্মীদের যেগুলো মৃত্যুবরণ করেছে তাদের আক্রমণে তাদের ইনক্লুড করা হয়েছে। তারপর আবার সেখানে এই 800-র মধ্যে আবার সেখানে আপনার ভাই ভাইয়ে গন্ডগোল সেই জন্য যারা মারা গেছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে, পানিতে পরে মারা গেছে তাদের ইনক্লুড করা হয়েছে, আবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের ইনক্লুড করা হয়েছে। এগুলো তো আমার কথা নয়, এগুলো বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আপনার প্রকাশিত হয়েছে, এগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সো দিস ইজ ফুল বোগাস। হাসান মাহমুদ, Wow. একটি প্রাসঙ্গিক প্রশ্ন এখানে আসে সবসময়, এবং এটা এতবার বলা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু কি করে একজন পলাতক মানুষকে দেশের সেনাবাহিনীর বিমান আরেক দেশে রেখে আসে? উনি মোটেই পালিয়ে যাননি, উনি দেশ থেকে নিরাপত্তার জন্য সরে গেছেন এবং তাকে ফুল প্রটোকল দেওয়া হয়েছে। তার সাথে তার এডিসি ছিল, তার সাথে তাকে সামরিক উড়োজাহাজে করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি আসলে ভারতে যেতেও চাননি, তিনি চেয়েছিলেন মূলত টুঙ্গিপাড়া যেতে। তিনি যখন মাঝ আকাশে, তখন উনি জানতে পারেন যে তাকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি নিজে আমাকে বলেছেন কয়েক দফা আমার আলোচনা হয়েছে এবং তিনি চলে যাওয়ার পরপরও কথা হয়েছে। উনি জানতেনও না, তাকে নিরাপত্তার জন্য সরিয়ে দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যাননি, তিনি বরং